অপেক্ষার প্রহর শেষ হলো, অতি কাঙ্ক্ষিত সেই শুভ মুহূর্তটা চলেই এলো রাই এবং অনির্বাণের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে তৈরি করতে থাকে রাইয়ের বৌমনি আর বলতে থাকে, রাই জানো তো আজকে তোমাকে দেখে আমার চোখটা জুড়ে আসছে, আমার কেন জানি না অন্তর থেকে তোমার আর আর অনির্বাণ সিনহার জন্য শুভ কামনা রইল। জানো তো আমি অনেক দিন ধরে এই স্বপ্নটা দেখছিলাম যে কবে আমি আমার ননদিনীকে আবারও বিয়ের পিড়িতে বসতে দেখবো। আগের বার যা কিছু হয়েছে সেই অতীতের তিক্ততা তুমি ভুলে যে এত বড় একটা নিজের আগামী জীবনের জন্য সিদ্ধান্ত নিবে, সেটা আমি কোনো মতে কল্পনাও করতে পারিনি। কিন্তু তুমি নিজের জীবনকে আরও একটা সুযোগ দিয়েছো, তার জন্য আমার অনেক ভালো লাগছে। জানো তো রাই তখন রাইয়ের বৌমনির হাত ধরে বলতে থাকে, আচ্ছা বৌমনি এই সুখও কি আমার আর সইবে বলো তো? আর নীলুটা যেরকম করছে ও কেন এরকম ছেলে মানুষই করছে বলো তো? আজকে যদি ও আমার বিয়েতে অংশগ্রহণ করতো তাহলে তুমি ভাবতে পারছো আমার কতটা ভালো লাগতো। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে, যেটা হওয়ার না রাই সেটা ভেবে ভেবে নিজেকে কেন এরকম করে দুঃখী করে রাখছো বলো তো? আজকে তোমার জন্য এত বড় একটা দিন, অনির্বাণের জন্য এত বড় একটা স্পেশাল দিন, তা সত্ত্বেও তুমি যদি এরকম মনমরা হয়ে থাকো, তখন পান পাতা সরানোর পর শুভ দৃষ্টির সময় যদি অনির্বাণ দেখতে পায় যে এরকম রুক্ষ সূক্ষ্ম আর একটা গম্ভীর বউ, তখন এটাকে মোটেও মেনে নেবে? তখন যদি ও বিয়েটা ভেঙে দেয় তখন কি করবে বলো তো? তাই আমাদের আজকে এই রিস্কটা একদম নেওয়া যাবে না। আমাদের কনেকে সব থেকে বেস্ট দেখাতে হবে, সেটাই আমাদের আজকে গুরু দায়িত্ব, তাই না? ওদিকে স্রোত হেসে বলতে থাকে যে না, এ যাত্রায় আর কোনো মতে আমার দিদিভাইকে আমি লগ্নভ্রষ্ট হতে দেবো না, সে যতই ঝড়ঝাপটা আসুক না কেন। ওদিকে এই কথা শোনা মাত্রই রায় আবারও ভাবতে থাকে যে আচ্ছা আবার কোনো রকম কোনো অশুভ শক্তি এসে আমাদের সব সুখ কেড়ে নেবে না তো? তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই তুই খামাখাই এত ঘাবড়াচ্ছিস, তুই কেন এরকম করছিস বলতো? তুই শুধু শুধু এরকম এত কিছু ভাবছিস কেন? আজকে গায়ে হলুদের সময় যা কিছু হয়েছে সেটা নিতান্তই নীলু দিদিভাইয়ের মনের একটা আগ্রাসর থেকে এরকম কথা বলে ফেলেছে। তুই ওসব নিয়ে এত কান দিস না তো, তুই বরঞ্চ তোর বিয়ের মধ্যে কনসেন্ট্রেট কর। ওদিকে এটা বলতে না বলতেই সানাই বেজে ওঠে, ওদিকে বরপক্ষ চলে আসা ধুম পড়ে যায়। ওদিকে এটা দেখা মাত্র স্রোত বলতে থাকে, যাক বাবা, এখন যখন অনির্বাণ দাদাভাই এসে পড়েছে, এবার অনির্বাণ দাদাভাইয়ের দায়িত্বে আমি তোকে ছেড়ে দেবো, তখন সেই তোকে সামাল দিতে পারবে না। তবে আমরা তো তোকে সামলাতে সামলাতে একবারে বিপর্যস্ত হয়ে পড়ছি, কারণ তুই তো এখন আর আমাদের কোনো কথাই শুনছিস না, তুই তো শুধু তোর হবু বরের কথাই শুনবি, তাই তো? ওদিকে রাই বলতে থাকে, তুই বড্ড বেশি পাকা পাকা কথা বলা শুরু করে দিয়েছিস না স্রোত? ওদিকে স্রোত দৌড়ে গিয়ে যখন বরপক্ষকে রিসিভ করতে যায়, তখনই রায়ের মায়ের সাথে এক বাঘ বিতন্দায় জড়িয়ে পড়ে সূর্যের মা বলতে থাকে, এই দরজায় এক সময় আমার সূর্যকে নিয়ে আমি এসেছিলাম আপনার বড় মেয়ের হাত চাইতে, কিন্তু এখন সেই একই মানুষটার হাতই আপনি আরেকজনের হাতে দিয়ে দিচ্ছেন, কিন্তু এদিকে আরেক ছেলের সর্বনাশ করে তারপরে আপনি ক্ষান্ত হয়েছেন। তাহলে ভাবতে পারছেন যে আপনার মেয়ের আসলে কত গুণ? তখন এটা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, আচ্ছা কাকিমা, তুমি কি আজকে এসব কথা বলতে এই বাড়িতে এসেছো বলো তো? নাকি তুমি তোমার আগের যে অতীতের যে তিক্ততাটা আছে সেটা সব কিছু উগলে দেওয়ার জন্য এখানে এসেছো? তুমি এসেছো আমার বিয়ের একজন নিমন্ত্রিত হিসেবে, তাহলে তুমি সেটাই বরঞ্চ করো না, তোমার এত বেশি কথা বলার তো কোনো প্রয়োজনই। ওদিকে সূর্য বলতে থাকে, কেন রে দাদাভাই, মা তোর স্বার্থে ঘা দিয়ে দিয়েছে বলে কি তোর এরকম খারাপ লাগছে? মা তো কোনো কিছু ভুল বলেনি। এক সময় তো আমি এই বাড়িতে এসেছিলাম জামাই সেজে, কিন্তু তার বড় মেয়েকে নেওয়ার জন্য, নাকি তার ছোটো মেয়েকে, কিন্তু তারা যা করেছে তার বলে লাভ কি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।